রুদ্রপুর গ্রামে ঢুকতে হাতের বাম দিকে পরিত্যক্ত এক শ্মশানের সাথে রাস্তার পাশে এক বিশাল শেওড়া গাছ। সেই গাছে বাস করত এক দুষ্টু ভূত। লোকে তার নাম দিয়েছিল রোগা। রোগা ভূতের দেহখানা এতটাই হাড্ডিসার শূন্য ছিল যে হালকা বাতাসেও তার মাইল খানেক দূরে ছিটকে পড়ার জো। তার বন্ধু বান্ধব ভূতেরাও তার এই হাড্ডিসার শূন্য দেহ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে কম করতো না। কিন্তু ভূত সমাজে তার যেমন মান্যি ছিল, মানব সমাজেও তার খুব পরিচিতি ছিল। গ্রামের এমন কোনো মানুষ বাকি ছিল না যাকে এই রোগাভূত অন্তত একবার হলেও দেখা দেয়নি। সবাই রোগাভূতের ভয়ে তটস্থ ছিল। একবার গ্রামে প্রচণ্ড এক ঝড় এসে হানা দিল। গ্রামের বাড়ি ঘর গাছগাছালি সমস্ত লণ্ডভণ্ড করে দিয়ে গেল সেবার। কিন্তু এত প্রচণ্ড ঝড়ের পরও রোগার সেই শেওড়া গাছটা ঠাট হয়ে দাঁড়িয়ে রইল। দু চারটা ছোটোখাটো ডাল ভাঙা ছাড়া তেমন কিছুই হলো না ওটার। এর 2 সপ্তাহ পর গ্রামের ওদল নামের এক কৃষকের পাশের গ্রামে যাওয়ার প্রয়োজন পড়ল। সেই গ্রামে এক কাঠমিস্ত্রির কাছে সে একটি লাঙল প্রস্তুত করতে দিয়ে এসেছিল 1 মাস আগে। এখন সেই লাঙল আনতে যাওয়ার সময় এসে গেছে। এই কথা চিন্তা করে তার 1 মাস আগের একটা ঘটনা বারবার মনে পড়তে লাগলো। সেদিন ভোরবেলায় উঠে গ্রামের মাঠের শেষ প্রান্তে এক বিরাট পুরানো বাবলা গাছের একটি মজবুত ডাল কেটে সেটিকে খণ্ডায়ন করে মেঠো রাস্তা পর্যন্ত এনে একটি অর্ধভঙ্গুর ভ্যানে তুলতে তার দুপুর গড়িয়ে গেল। বাড়িতে ফিরে নাওয়া খাওয়া করে যখন সে মিস্ত্রির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে তখন প্রায় বিকাল। মনের মধ্যে তখন শুধু রোগাভূতের ভয়। ক্ষণে ক্ষণে গা মোচড় দিতে লাগলো। না জানি আজকে কার কাটা মুন্ডু দেখাবে সে, নাকি সার সেজে সুচালো শিং খাড়া করে তাড়া করবে এই বজ্জাত ভূত। এমন চিন্তা করতে করতে ওদল পৌঁছালো গ্রামের অগ্রপ্রান্তে সেই শেওড়া গাছের কাছে। সেখানে পৌঁছাতেই যা ভাবা তাই, রোগা এসে হাজির তার সামনে। গাছের এক ডালে পা ঝুলিয়ে বসে গলা ছেড়ে গান ধরেছে। সন্ধেবেলা ভূতের পালা আসছে ওই ওদল ভোলা। রোগার এই গান শুনে ওদলের প্রাণটা তখন ধর থেকে বেরিয়ে হাতে আসার জো। এমন সময় রোগা খিলখিল করে হাসতে হাসতে বলল, কিরে ওদল, তোর তো ভীষণ বাড় বেড়েছে। তোর সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তুই ভর সন্ধেবেলায় আমার এলাকায় পাঁয়তারা করতে এসেছিস? ওদল ঢোক গিলতে গিলতে বলল, না না, ছি ছি, আমার অত বড় কলজে নেই গো রোগা ভাইয়া। আমি কোনো পায়তারা করতে আসিনি। আমি তো তোর এত বড় সাহস, আবার মুখে মুখে তর্ক। রোগার এই মেজাজ দেখে ওদল ততক্ষণে বুঝে গেছে আজ তার রক্ষে নেই এই বজ্জাত ভূতের হাত থেকে। এই কথা ভাবতে না ভাবতে রোগা তার মাথাটা খুলে ধরলো ওদলের সামনে। ওদল তখন ওমাগো গেলুম রে করতে করতে চোখ বুজে যত রকম দোয়া দরুদ পাঠ করতে আরম্ভ করলো। এদিকে রোগাও নাছর বান্দা। খোল, চোখ খোল বলছি। হতচ্ছাড়া, যত যাই করিস কোনো লাভ হবে না আজ। তোকে ছাড়ছি না। এটা আমাকে মনে মনে বজ্জাত বলিস? খোল খোল, চোখ খোল ওদল, চোখ খোল। আমার মাথা গোল, চোখ গোল, চোখ খুলে দেখ ওদল। ওদল চোখ না খুললেই হাত জোর করে কাপা কাপা গলায় মিনতি করে বসলো। রোগা ভাইয়া, আমাকে ছেড়ে দাও ভাইয়া। আমি আসার পথে তোমার জন্য পাক্কা 2খানা বড় সাইজের মুরগি আনবো। এই কথা শুনে রোগা গেল আলু চটে। গ্রামের যত মুরগি এই শ্মশানের দিকে আসে তা খেয়ে খেয়ে তার একদম অরুচি। রোগা চিৎকার দিয়ে বলল, তুই আমাকে মুরগির লোভ দেখাস? ওদল আরও ভয়ে ভয়ে অস্থির হয়ে বলল, না না, তুমি রাগ করো না ভাইয়া, তোমার জন্য আমি পাক্কা 1 সের পাঁঠার মাংস আনবো। এবার কিন্তু রোগা তার লোভ সামলাতে পারল না। এমনিতেই তার ব্যক্তিগত পুষ্টিবিদ ভূতনি তাকে বলে দিয়েছে, এখন থেকে যদি বেশি বেশি পুষ্টিকর খাবার না খাও তবে আর কিছুদিন পর তোমাকে আর খুঁজে পাওয়া মুশকিল হবে যে। রোগা কিন্তু নিজের লোভ চাপা দিয়ে কড়া গলায় বলল, সত্যি বলছিস তো? আবার ফাঁকি দিবি না তো? আগের বার ওপাড়ার মতি মাঝি টাটকা ইলিশের নাম করে পচা বাসি ইলিশ দিয়ে গিয়েছিল। আমার সেবার প্রচণ্ড সর্দিতে নাক বন্ধ, কোনোভাবেই টের পেলুম নে টাটকা ইলিশ নয়, 2 দিনের পচা বাসি ইলিশ। এরপর সে কি ডায়রিয়া? আমার বাবের জন্মে এরকম ডায়রিয়া হয়নি। এজন্যই তো আমার রোগাটে দেখতে হয়ে গিয়েছি, নইলে আমি কি এত রোগা বল? আমার মতো বলিষ্ঠ ভূত একটাও দেখেছিস তুই? ওদল বুঝলো এই সুযোগ রোগার হাত থেকে এই যাত্রা নিস্তার পাওয়ার। না না, তোমার মতো বলিষ্ঠ ভূত এ জগতে আর নেই গো। তুমি ভূতের রাজা। ভূত সমাজে তোমার কত মাননি, তুমি একদম চিন্তা করো নে। আমি তোমাকে ফাঁকি দিতে পারি বলো? ফাঁকি দিলে তুমি আছো না? এবার তো আর তোমার সর্দি কাশি নেই বলো? যদি কোনো চালাকি দেখো, তোমার ওই শক্তিশালী বাহু দিয়ে অমনি ঘাটতি মোটকে দেবে ক্ষণ।
রোগা ওদলকে ছেড়ে দিল আর বলল, দাঁড়া দাঁড়া, আচ্ছা তুই ঠিক কয়টা নাগাদ ফিরবি রে? আমার আবার ঠিক 9টার সময় একটা গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে। আজ দেরি করলে আমার পিন্ডির চটকে দেবে পেতনিটা। রোগা শেষের কথাটা একটু চুপিসারে বললেও ওদল কিন্তু ঠিকই শুনতে পেল। ওদল একটু রসিকতার সুরে বলল, কেন গো, তোমার সে কি খুব ওসব টিয়ে তোকে ভাবতে হবে না, তুই ঠিক 9টার আগে আসবি, নয়তো তোকে। আচ্ছা আচ্ছা, বলতে হবে না আর, আমাকে ছাড়ো দেখি, নইলে আবার পাঁঠার মাংস নিয়ে ফিরতে দেরি হয়ে যাবে না। রোগা তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ হ্যাঁ যা, আর শোন, একদম বেছে বেছে আনিস কিন্তু, আমার আবার হাড্ডি পছন্দ না, বুঝছিস তো। ওদল কিন্তু সেবার ইচ্ছা করেই দেরি করে ফিরেছিল। রোগাকে এভাবে ফাঁকি দেওয়ার পর এবার যদি সে রোগার হাতে ধরা পড়ে তার আর নিস্তার নেই। ওদল যখন দোয়া দরুদ পড়ে বুকে ফু দিয়ে রাস্তায় বেরোবে তখন তার দেখা হলো মতি মাসির সাথে। মাঝি তার যাত্রার কথা শুনে বললে, আরে ওদল মিয়া, ভয়ের কিচ্ছু নেই তো আর, রোগা তো সেই ঝড়ে উড়ে কোন এলাকায় গিয়ে পড়েছে। আমি দুদিন আগে ওই গ্রামের পাশ দিয়ে নৌকা বাইয়ে আসার সময় আমার সাথে দেখা, নদীর পাশে ছোট্ট এক শিমুল গাছে বসে। আমাকে দেখে সে গিয়ে আবেদন, তাকে নৌকায় তুলে নিতে হবে, তার বাড়ি মানে শেওড়া গাছের পাশে সেই শ্মশান ঘাট পর্যন্ত পৌঁছে দিতে। আমি বাবু সরাসরি বললাম, হ্যাঁ তোমাকে নৌকায় তুলি আর তুমি আমার ঘাটটা মরাত করে মোটকে দাও, পাশে তোমায় পচা ইলিশ খাইয়েছিলাম বলে। আর বাপু তোমরা ভূতের আত্মা দেখে বেশ বন বন করে উঠতে পারো, আমাকে কি পাগল পেয়েছো যে তোমাকে নৌকায় করে পৌঁছে দিতে হবে? ওমা এই কথা বলতে রোগা ভ্যা করে কেঁদে ফেললো। আর ওরা ঝড় বৃষ্টিতে না খেতে পেয়ে দেখছো নি আমার শরীরটার কি হাল হয়েছে, 1 হাত সামনে আগায় তো 5 হাত বাতাসে টেনে পিছে ফেলে দেয়। এতক্ষণে আমি ঠাকুর করলাম, আসলেই তো রোগার যা অবস্থা তাতে এই বেটাকে তো ফু দিলেই উড়ে গিয়ে পড়বে আরেক গ্রামে। তা যাকগে, তুমি নিশ্চিন্তে যাও, ভয় করো না কোনো। ওদল কিন্তু মাঝির কথা শুনে আনন্দের সাথে যাত্রা শুরু করলো এবং পথ মধ্যে ঠিকই দেখলো কড়ই গাছ তো আছে, কিন্তু কোথায় সেই রোগা? কোথাও তার কিচ্ছুটি নেই। কিন্তু ওই যে কথাই বলে, যেখানে ভূতের ভয় সেখানে সন্ধে হয়, কথাটা একটু ঘুরিয়ে বললাম, কিন্তু গল্পের এই অংশের জন্য এই কথাটাই এখন অতিমার্জিত। ফেরার পথে ওদল পড়ল মহা বিপদে। এ কি, সামনে গাছের ডালে রোগা বসে আছে যে। ওদলকে দেখে আর অনেকদিন পর শতকষ্টে নিজ বৃক্ষগৃহে ফিরে আসতে পারার আনন্দে রোগা গলা ছেড়ে শুরু করে দিল গান করা। সন্ধেবেলা ভূতের পালা আসছে দেখো ওদল ভোলা, ভোলার পিঠে লাঙল, ভোলাকে গেলাবো বুনল, ওদলের দিকে আয় দেখি তোর সাথে আমার হিসেব বাকি। এই বলে রোগা গগন বিদারক হাসিতে ফেটে পড়ল। ওদল ততক্ষণে কাত থেকে লাঙুলখানা ফেলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। রোগা ভাইয়া, আমাকে তুমি মেরো নে ভাইয়া, এবারের মতো ছেড়ে দাও, আমি আর তোমার সাথে কোনো চালাকি করবো না ভাইয়া, তুমি শক্তিমান, তুমি দয়ালু, তুমি মহান ভূত, জগৎ জুড়ে তোমার কত মান নেই, আমার ঘাটটি মটকিও না ভাইয়া, ছেড়ে দাও। এই এই, তুই আবার আমার সাথে মস্কারি করছিস? এই কথা বলে রোগা এগিয়ে গেল ওদলের ঘাটটি মটকে দিতে। ওদল তখন অতি বিষণ্ণে চোখ বন্ধ করে ভাবছে, এই ছিল কপালে, শেষমেশ ভূতের হাতে অকালে প্রাণটি দিতে হবে। এদিকে রোগা যে না ওদলের ঘাটটি চেপে ধরল, করুণাময়ের অশেষ কৃপায় হোক আর ওদলের নিজ প্রাণের প্রতি তীব্র মায়ায় হঠাৎ করে তার মনে পড়ে গেল মাঝির কথা। আরে ও বেটাকে তো ফু দিলেও উড়ে গিয়ে পড়বে আরেক গ্রামে। অমনি ওদল এক বুক ফুলিয়ে শ্বাস নিয়ে দিল এক ফু। ফুয়ের চোটে রোগার আর নিস্তার হলো না। এক ফুয়ে সে একদম দিক বিদিক হারিয়ে পগার পার। এমন সময় রোগার চিৎকারের একটা প্রতিধ্বনি ভেসে আসলো, তোকে দেখে নেব রে বেটা বজ্জাত ওদল, আমার সাথে চালাকি। ওদল কিন্তু ততক্ষণে হাঁপ ছেড়ে বেঁচেছে। বেটার রোগা ঘাটটা প্রায় মোটকেই দিয়েছিল কিনা। ওদল এক বুক সাহস নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, যদি এ জন্মে আর দেখা পাও তো দেখে নিও, বেশি দাদাগিরি করতে এলে না এমন এক ফু দেবো এবার, তোমার ওই পোয়াটাক শরীর নিয়ে চাঁদে গিয়ে পড়বে।